জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। পদত্যাগ করেছেন হাইকোর্টের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও AKM জহিরুল হক। দুর্নীতি ও অপেশাদার আচরণের কারণে 2019 সালের আগস্টে তাদেরকে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তাদের আর বিচারিক ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়নি। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন তারা। 5 বছর তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত শেষ করা না হলেও অবশেষে তারা পদত্যাগ করেন। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী 2004 সালে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান, আর 2010 সালে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি জহিরুল হক হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান। 2019 সালে 3 বিচারপতির রায় পরিবর্তন করে দুর্নীতির অভিযোগ উঠলে তাদের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে ছুটিতে পাঠানো হয়। দীর্ঘ 5 বছর পর 3 বিচারপতি নিজেরাই পদত্যাগ করলেন। যেভাবে হোক শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য ভারত ও ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করছে সরকার। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় কথা জানান তারা। আমরা দ্রুত করতে চাচ্ছি, আবার এট দ্য সেম টাইম আমরা এমনভাবে চাচ্ছি যে কেউ যেন এসে না বলে যে তুমি যেই ট্রায়ালটা করছো সেটা ঠিক হচ্ছে না। অনেকে আবার অনেক বড় বড় স্টেটমেন্টও দিচ্ছে। আমরা আপনি কেন, আমারও হতাশ। আমরা সবাই এটা নিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে আনানো যায়। তাদের ইন্টারপোলের সাথে আমরা যোগাযোগ করেছি, আর ইন্ডিয়ার সাথে আমরা তো বলেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে নিয়ে আসব, বিচারের মুখোমুখি করব। আর যারা পালিয়ে গেছে, সত্যিকার অর্থে আমাদের যেটা ইনফরমেশন সেটা হচ্ছে 5 থেকে 8 তারিখে গভর্নমেন্ট ছিল না, এই সময় অনেকে পালিয়ে গেছে। জুলাই আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তা পালিয়ে গেছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মামলা, বাণিজ্য ও হয়রানি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্র চলমান রয়েছে। সকলকে সতর্ক থাকার পাশাপাশি নেতাকর্মীদেরকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 31 দফাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি আর বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কারই কাজে লাগবে না। গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। যে কারণে যুদ্ধ করছে এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা পোড় খাওয়া প্রত্যেকটি মানুষ, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা সে বিষয়ে 7 কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, যারা সম্ভাব্যতা যাচাই করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 6 জনের প্রতিনিধি দল সন্ধ্যায় সচিবালয়ে তথ্য উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া খুব কঠিন, তবে রাজধানীর উত্তরাঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় নেই। কমিটি এসব কিছু পর্যবেক্ষণ দেবে। এদিকে শিক্ষার্থীরা প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
15 বছরে লাগামহীন দুর্নীতিতে সব খাত বিপর্যস্ত হয়ে পড়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক সংকটের কারণ ব্যাংকগুলোর অব্যবস্থাপনা। তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হবে, এবং আমি এবং প্ল্যানিং মিনিস্টার নিয়ে আমরা বসছি যেগুলো তার প্রোগ্রেসটা কত কীরকম হয়েছে। যেই প্রোগ্রেস অনেক দূর হয়ে গেছে এমন যেগুলি আমার ইচ্ছে আসছে সুফল হবে সেগুলো আমরা বন্ধ করতে। আমি ডোনারদের বলছি প্লিজ গো, আমরা এইটার ব্যাপারে আমাদের কোনো রকম কিছু দ্বিধা নাই, কিন্তু কতগুলো আছে মাত্র শুরু হয়েছে বা 5 বছর অতিবাহিত হয়েছে, কোনো প্রোগ্রেস নাই, সেটার ব্যাপারে আমরা দেখি। ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে, বিগত ব্যাংক, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছে। কিছু কিছু ব্যাংক আছে একেবারে হয়তো মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো, আমরা বাংলাদেশটা ডোমিনো এফেক্ট হয়। ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উচ্চ আদালতে রিটের শুনানির তথ্য মতে ঢাকা মহানগর এলাকায় 12 লাখ রিকশা চলাচল করছে, যার বড় একটি অংশ হচ্ছে ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে, এতে ঘটছে মারাত্মক দুর্ঘটনা। ঢাকার অলিগলি ছড়িয়ে ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে চলাচল শুরু করছে, যার কারণেই ঘটছে বড় দুর্ঘটনা। এসব কারণ দেখিয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি শেষে নির্দেশনার পাশাপাশি ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। টানা তৃতীয় দিনের মতো বছরের সর্বোচ্চ দূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। 3.5 কোটি বাসিন্দার শহরে সোমবার বায়ুমান সূচক 1700 ছাড়িয়ে যায়। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12:30টার দিকে আইকিউইআরে দিল্লির বায়ুমান সূচক ছিল 500-র ওপর। এদিন বায়ু দূষণে বিশ্বের শীর্ষ দিল্লি, মানব স্বাস্থ্যের জন্য সর্বোচ্চ নিরাপদ সীমা যেখানে 300। বাতাসে ক্ষুদ্র ধাতব কণা PM2.5 পরিমাণও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া নিরাপদ সীমার 150 গুণ বেশি। এ অবস্থায় দূষণে শ্বাস প্রশ্বাসের জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা। দূষণের তীব্রতায় ধোঁয়াশার কারণে দিল্লিতে সর্বোচ্চ দৃষ্টিসীমা নেমে এসেছে 100 মিটারে। বিসিবির তত্ত্বাবধানে 11 ডিসেম্বর থেকে প্রথমবার শুরু হবে জাতীয় লিগের টি-20 আসর। ক্রিকেট বোর্ডের প্রধান কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, বিপিএল এর বাইরে দেশীয় ক্রিকেটারদের টি-20 ফরম্যাটে প্রস্তুত করতেই বিসিবির এই আয়োজন। এটা শুরু হবে ডিসেম্বরের 11 তারিখে এবং এটা সিলেটের পর্বটা শুরু হবে এবং আমরা চেষ্টা করছি যে যেহেতু সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচটা আমরা হয় ঢাকায় নাহলে চিরঙ্গে অনুষ্ঠিত হবে। আমাদের লোকাল প্লেয়াররা বেশি অপরচুনিটি পায়, কারণ বিপিএলে অনেক ফরেন প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেসগুলিতে ওরা খেলে যায়, সেই সুযোগটা আসে না। তো এই সুযোগটা এখন লোকাল প্লেয়ারদের জন্য তৈরি হয়েছে। আশা করছি এরা নিজেদেরকে ঠিক সঠিকভাবে মেলে ধরতে পারবে। আর আমাদের যেটা টি-20 ফরম্যাটে আমরা পিছিয়ে আছি, অনেকগুলি নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা কিন্তু খুবই কম হাই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, তো এখান থেকে তৈরি করার জন্য একটা সহজ পথ হবে। বাফুফে ভবনে সম্পন্ন হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা। এর আগে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজার আগে তাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। পরে ক্লাব থেকে তার মরদেহ নিয়ে আসা হয় বাফুফে ভবনে। জানাজায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল, ক্রীড়া সচিব সহ সাবেক ফুটবলার ও সংগঠকরা। বাফুফে সভাপতি জানান, এই কিংবদন্তির বিদায় অভিভাবক হারা হলেও তার দেখানো পথে এগিয়ে যেতে চান তারা। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।